সাম্প্রতিক সময়ের বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর পরিধি কিন্তু অনেক বিশাল এবং এইটা দিনে দিনে আরো বাড়তেছে। যেহেতু স্বাধীনতার এত বছর পরেও দেশের সিংহভাগ মানুষ ব্যাংকিং সুবিধার বাইরে আছে, তাই ব্যাংকিং আওতার বাইরের মানুষকে অর্থ লেনদেনের একটা ডিজিটাল সিস্টেমে এনেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস কোম্পানিগুলো। ব্যাংক এবং এমএফএস এর মাধ্যমে এখন দিনে প্রায় কোটি কোটি টাকার লেনদেন হয়, কিন্তু কেউ কেউ এই এমএফএস এর 12 থেকে 18 টাকার ক্যাশ আউট চার্জটাকে নিয়ে প্রশ্ন তুলেন এবং সম্প্রতি এইটার উপরে হাইকোর্টের একটা রোলও জারি হয়েছে। আবার অনেকেই বলেন যে আমাদের পাশের দেশ ভারতেও তো মোবাইল ব্যাংকিং আছে, সেখানে নাকি ক্যাশ আউটের কোনো চার্জই লাগে না। এইটা কিভাবে সম্ভব? সত্যি কথা হচ্ছে ভারতে এজেন্ট বেসড দোকানই নাই, মানে ক্যাশ আউটই করা যায় না। তাই সেখানে মানুষ আমাদের মতো দোকান থেকে ক্যাশ আউট করতেও পারে না, তাই চার্জও লাগে না। তারা টাকা ওঠায় নিজের ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলো কেন গ্রাহকদের কাছ থেকে এত টাকা চার্জ নিচ্ছে? উত্তর হয়তো অনেকেই বলবেন যে গ্রাহকদের পকেট কেটে তারা নিজেরা লাভবান হচ্ছে, কিন্তু আসলে কি ব্যাপারটা এমন? কিংবা ভারতে যে দোকান ভিত্তিক এজেন্ট নাই সেটার বাস্তবতা আসলে কি? আর এই যে একটা ভালো অ্যামাউন্টের টাকা বাংলাদেশে কেটে নেওয়া হচ্ছে, এই টাকাটা আসলে যায় কোথায়? আর সবশেষ প্রশ্ন, কোনোভাবে কি গ্রাহক হিসেবে আমাদের এই চার্জ থেকে বেঁচে থাকার উপায় আছে? চলেন সবকিছু জেনে নেই। তো শুরুতেই দেখেন, বাংলাদেশে 65টা লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক আছে, যার মধ্যে 61টা সক্রিয়। 54 বছরের চেষ্টায় তারা সবাই মিলে গড়েছে মোট 11,000 ব্রাঞ্চ এবং 13,000 এটিএম বুথ। কিন্তু এই বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও 18 কোটি মানুষের মধ্যে ব্যাংকিং সেবার আওতায় আসছে মাত্র 3 কোটি মানুষ। মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রায় 10 কোটি মানুষের, কিন্তু ব্যাংকিং সেবার আওতায় এসেছে মাত্র 3 কোটি মানুষ। কেন এই অবস্থা? আসল কারণটা লুকিয়ে আছে ব্যাংকের ভেতরের হিসাবে। বাংলাদেশে এখন নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণের হার 32%, যেটা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। মানে ব্যাংকে জমা রাখা প্রতি 100 টাকার মধ্যে 32 টাকায় আর ফেরত আসছে না। এই টাকা গেল কোথায়? গত 13 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এখন যদি সকল আমানতকারীরা একসাথে ব্যাংকের টাকাগুলো তুলতে চায়, তবে ব্যাংক কিন্তু তার 70% দিতে পারবে না। তার মানে একটা ব্যাংক যখন নিজের অস্তিত্ব বাঁচাতেই হিমশিম খাচ্ছে, সে তখন নতুন করে এটিএম আর ব্রাঞ্চে বিনিয়োগ করবে কিভাবে? আর এই কারণেই এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় কিন্তু এই ব্যাংকিং সেবাটা পৌঁছায় নাই। কিন্তু অর্থনৈতিক অগ্রগতির জন্য অতি দ্রুত টাকা পাওয়া, টাকা জমানো কিংবা টাকা লেনদেনের নিরাপদ মাধ্যম থাকাটা অত্যন্ত জরুরি। দেখেন, অর্থনীতিতে একটা টার্ম আছে যেখানে বলা হয় টাকা যত বেশি হাত বদল হয় তার ভ্যালু তত বেড়ে যায়। আর সকল মানুষের দোরগোড়ায় এই টাকাটা পৌঁছে দিয়েছে মূলত বাংলাদেশে এমএফএস। প্রত্যন্ত অঞ্চলে যেখানে আশেপাশের 10 কিলোমিটারের ভিতরে আপনি কোনো ব্যাংকের ব্রাঞ্চ খুঁজে পাবেন না, সেখানে প্রতি 1 কিলোমিটারে কমপক্ষে একটি করে এমএফএস এর এজেন্টের দোকান বাংলাদেশে পাবেন। বর্তলার চায়ের দোকানের মামার কাছেও পৌঁছে গেছে এই এমএফএস। ফলে সাবান কিংবা যে কোনো পণ্য কেনার পাশাপাশি দোকান থেকে মানুষ এখন টাকাও সংগ্রহ করতে পারে। এইটা গ্রাম পর্যায়ে একটা বিশাল বিপ্লব। আর এমএফএস কোম্পানিগুলো 3.5 লাখেরও বেশি এজেন্ট নিয়োগ করে দোকান ভিত্তিক প্রতি 10 জনে একজনকে এজেন্ট পাঠিয়ে দেশের প্রত্যন্ত দ্বীপ আর পাহাড়েও পৌঁছে গেছে এই এমএফএস। আর এই এমএফএস কোম্পানিগুলোর ক্যাশ আউটের চার্জ যাচ্ছে আসলে এই বিশাল এজেন্ট নেটওয়ার্কটা টিকিয়ে রাখতেই। ক্যাশ আউট চার্জের অর্ধেকের বেশি টাকা দিতে হচ্ছে এই এজেন্টদেরকে, যারা প্রতিদিন এই লাখ লাখ কাগজের টাকার ঝুঁকি ম্যানেজ করছে। এরপর ডিস্ট্রিবিউটর বা রিটেইলার যারা এজেন্টদেরকে ম্যানেজ করছে, আর বাকি অংশটুকু যাচ্ছে সরকারের কাছে ভ্যাট হিসেবে আর মোবাইল নেটওয়ার্কের কোম্পানিগুলোর কাছে। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে, আবার রকেট, বিকাশ বা নগদের অ্যাকাউন্টও আছে। হঠাৎ করেই আপনার 2000 টাকা দরকার। হিসাব করে দেখলেন যে আপনার বাসা থেকে ব্যাংকের দূরত্ব 2 কিলোমিটারের মতো, যেখানে যেতে আসতে আপনার রিক্সা ভাড়া লাগবে 60 টাকার মতো, আবার যাওয়া আসাতে একটা সময় চলে যাবে, সেই সাথে ব্যাংকে গিয়ে দিতে হবে একটা সিরিয়াল। মানে টাকার পরিমাণটা যদি 40 থেকে 50 হাজার হইতো তাহলে এইটুকু ভোগান্তি মেনে নেওয়া যায়, কিন্তু 2000 টাকার জন্য এইটা আসলে জাস্টিফাইড না। সে সময় আপনি যদি আপনার ব্যাংকের টাকাটা বিকাশে ট্রান্সফার করে বাড়ির পাশে থাকা দোকানের এজেন্ট থেকে ক্যাশ আউট করে নেন, তবে 2000 টাকার জন্য আপনার চার্জ হবে সর্বোচ্চ 30 টাকার মতো। আপনার সময়ও বেঁচে গেল, রিক্সা ভাড়াও লাগলো না, ভোগান্তিও পোহাতে হলো না। তাহলে আসলে সাশ্রয়ী কোনটা? তবে এরপরে অনেকে বলতে পারেন যে হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু ভারতে যে কোনো চার্জ লাগে না, এই ব্যাপারটা আসলে কেন? দেখেন, ভারতে চার্জ নেই কথাটা সত্যি, কিন্তু কেন চার্জ নেই সেই কারণটা আমাদেরকে খুলে বলা হয় না। ভারতে আসলে বাংলাদেশের মতো দোকান ভিত্তিক এজেন্ট দিয়ে ক্যাশ আউট করার প্রথাটাই নাই। মানুষ নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি এটিএম এ গিয়ে টাকা তুলে, মাঝখানে এজেন্ট নাই, তাই এজেন্টের কমিশনও নাই। মূলত ভারতে এটিএম বুথ অনেক বেশি। মানুষ মোবাইল ব্যাংকিং এর টাকাটা নিজের অ্যাকাউন্টে নিয়ে তারপর সেটা এটিএম থেকে ক্যাশ আউট করে নেয়। মানে প্রথমে যেটা বলতেছিলাম যে দেশ আসলে ক্যাশ আউটের সিস্টেমটাই নাই, সেই দেশের সাথে আসলে আমাদের তুলনা করলে ব্যাপারটা আসলে একটু অযৌক্তিক হয়। তার মানে ভারতের মূল কাহিনীটা হচ্ছে আসলে ওদের এটিএম
এটিএম বুথ কেন্দ্রিক। প্রশ্ন হচ্ছে এইটা ভারতে কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে কারণ ভারতের 80%-রও বেশি মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে। 2014 সালে ভারত সরকার প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প করে 50 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছিল। মানে ভারতে বলাতে সকল পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই সাথে প্রতি 6000 মানুষের জন্য ভারতে একটি করে এটিএম বুথও আছে, যেটি কিন্তু অনেক বেশি। আর বাংলাদেশে গত 30 বছরেও এই মাপের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। ফলে বাংলাদেশে ব্যাংকিং সুবিধার আওতায় আছে সব মিলিয়ে 15 থেকে 20% মানুষ। আবার ওইদিকে খেয়াল করে দেখেন, ভারতে কিন্তু খেলাপি ঋণের হারও মাত্র 2%, যেখানে বাংলাদেশে 32%। ফলে ভারতের ব্যাংকগুলো যেমন সকল সেবা নিয়ে একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যেতে পেরেছে, বাংলাদেশের ব্যাংকগুলো সেইটা পারে নাই, কারণ সেই অবস্থায় যাওয়ার জন্য শক্তি অর্জনই করতে পারে নাই। মানে তুলনাটা আসলে তখনই ন্যায্য হবে যখন আমাদের ব্যাংকিং খাতও ভারতের মতো পুরো জনগোষ্ঠীকে কভার করবে আর খেলাপি ঋণটা কমে আসবে। তারপরেও ক্যাশ আউট করার সময় যখন আসলে বিকাশ, রকেট, নগদ বা উপায় 12 থেকে 18 টাকা কেটে নেয়, তখন বেশ খারাপ লাগে। তাই এই চার্জটা আপনি কিভাবে কমাতে পারেন সেটাও কিন্তু জানা দরকার। দেখেন, আমি কিন্তু শেষ কবে চার্জ দিয়ে ক্যাশ আউট করেছি এইটা আমার মনে নাই। মানে এমএফএস এ যত টাকা আমার থাকে এইটা দিয়ে বিভিন্ন পেমেন্ট দেওয়া, কেনাকাটা করা, সেন্ড মানি করা, মোবাইল রিচার্জ করা কিংবা টিকিট কাটা ইত্যাদি কাজে আমি ব্যবহার করে ফেলি। মানে আমি ক্যাশ আউটই করি না, চার্জ কিভাবে কাটবে? তো আপনার জন্য কিছু উপায় আছে, সেটা বলে দিচ্ছি। প্রথমত, ক্যাশ আউটের বদলে সেন্ড মানি ব্যবহার করুন। কাউকে টাকা পাঠানোর দরকার হলে ক্যাশ আউট করে তার হাতে হাতে টাকা দেওয়ার পরিবর্তে সরাসরি তার অ্যাকাউন্টে সেন্ড মানি করে দিন। এক্ষেত্রে চার্জ কিন্তু ক্যাশ আউটের তুলনায় অনেক অনেক কম, কোথাও কোথাও নেই বললেই চলে। দ্বিতীয়ত, দোকানে কেনাকাটার সময় ক্যাশ আউট করে টাকা না দিয়ে সরাসরি পেমেন্ট বা কিউআর কোড দিয়ে পে করে দেন। এতে আপনার কোনো চার্জই লাগবে না, উল্টো দোকানদারও কম খরচে সেই টাকাটা পেয়ে যাবে। তৃতীয়ত, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এজেন্টের কাছে না গিয়ে সরাসরি ব্যাংক টু এমএফএস কিংবা এমএফএস টু ব্যাংক ট্রান্সফার ব্যবহার করুন। এই লেনদেনে এজেন্ট কমিশন লাগে না বলে চার্জ অনেক কম। মানে এক কথায় আপনি ক্যাশলেস হয়ে যান। উন্নত দেশগুলো এখন আর কাগজের টাকা ব্যবহার করে না। বাংলাদেশেও এখন অনেক দোকানে মোবাইল ব্যাংকিং এর পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। অনলাইন কেনাকাটা, মোবাইল রিচার্জ সবকিছু এখন ফোনে ফোনে করা যায়। এরকম যেখানে যেখানে সুযোগ আছে সেখানে আপনি কাগজের টাকার পরিবর্তে ডিজিটাল মানি ব্যবহার করুন। আপনি ক্যাশলেস হয়ে যান, তাহলে কোম্পানি তার প্রয়োজনে কিছু চার্জ কেটে রাখলেও আপনি তাতে এফেক্টেড হবেন না।